ভলিউম 4 অধ্যায় 1:0231। যখন সে লু ফেংকে চলে যেতে দেখল, জু গ্যাং তার হাতে থাকা কাপ থেকে হালকাভাবে চুমুক দিল এবং যোগ করল, লু ফেং, ওহ লু ফেং। আমি ভদ্রতা করছিলাম এবং এই কথা বলে আপনাকে কিছু মুখে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি যদি আমার বোনকে বিরক্ত করতে থাকেন তবে আপনি নির্দিষ্ট সরঞ্জাম ব্যবহার করার জন্য আমাকে দোষ দিতে পারবেন না। জু গ্যাং তার কাপে ওয়াইন খাওয়া শেষ করে হেসে উঠল। জিন, আমার কিছু কাজ আছে, তাই আমি প্রথমে যাব, বারে জু গ্যাং বলল এবং তারপর লবি ছেড়ে চলে গেল। HR অ্যালায়েন্স মার্কেটের 3য় তলায় একটি চা ঘরের একটি কক্ষ। লু ফেং চেন গু হেসে বলল, তুমি জুজিনের সাথে এতদিন চ্যাট করেছ। আমার কাছে মনে হচ্ছে সে আপনার প্রতি একটু আগ্রহী। মনে হচ্ছে তাকে পেতে আপনার পক্ষে খুব কঠিন হবে না। এবং তারপর জুজিন ভাই এসে আপনার সাথে এতক্ষণ চ্যাট করলেন। এটা কি হতে পারে কারণ সে আপনাকে ভাইজামাই বলে চিনেছে? আমার ফুফাতো ভাই। লু ফেং হাসতে পারল না, যেহেতু ভাই চেন জুজিনের ভাই জু গ্যাং যা বলেছে তা শোনেনি। বাজে কথা বলবেন না, এটা মূলত কারণ আমরা অতীতে সহপাঠী ছিলাম। লু ফেং হেসে উঠল। গাও ফেং হাসতে পারলেন না কারণ তিনি বলেছিলেন, যেহেতু আপনি সহপাঠী ছিলেন তাই এটি আপনার জন্য আরও সহজ করে তোলে। আপনি কি দেখতে পাচ্ছেন না যে এখন যে দম্পতিরা বিয়ে করেছে তাদের অনেকেই সহপাঠী ছিল? হ্যাঁ লু ফেং, এটা ধরে রাখুন। ওয়েই টাই নাটকীয়ভাবে উৎসাহিত করলেন যখন তিনি হাসলেন, সেই মেয়ে জুজিন সত্যিই বেশ ভালো। বেশ কিছু যোদ্ধা শুক্রবার এবং সপ্তাহান্তে আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স বারের ম্যানেজারকে প্রশংসা করে। সমস্ত বিকৃতকারীরা এই ম্যানেজারের কাছে খেলার চেষ্টা করে, কিন্তু তার পটভূমিতে তারা খুব ভয় পায়। লু ফেং হেসে উঠল। জু পরিবারের ম্যাডামের কাছে খেলা? তাদের মাথায় এই ধরনের চিন্তাভাবনা থাকা লোকেরা সম্ভবত জানবে না যে তারা কিভাবে মারা গেছে। ক্যাপ্টেন, আসুন এই সম্পর্কে কথা বলি না, লু ফেং হেসে বলল, আসুন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলি। ঠিক আছে, গাও ফেং হেসে বলল, আরে তোমরা তিনজন। আপনার শরীরের ফিটনেস লেভেল কেমন যাচ্ছে? ওয়েই টাই তার চায়ের কাপ নামিয়ে রেখেছিলেন এবং প্রথম কথা বলেছিলেন, ক্যাপ্টেন, আমার মুষ্টির শক্তি প্রায় 9650 কেজি, আমার গতি 102 সেকেন্ড এবং আমার প্রতিক্রিয়া গতি পরীক্ষার ফলাফল একজন শিশু যুদ্ধবাজ হওয়ার যোগ্যতা অর্জন করে। তাই আপনি এখন একজন শিক্ষানবিশ যুদ্ধবাজ হিসেবে গণ্য হবেন। গাও ফেং মাথা নাড়লেন। ক্যাপ্টেন ওয়েই কিং আরও বক্তৃতা করেন, আমার মুষ্টির শক্তি প্রায় 9510 কেজি, আমার গতি 106 সেকেন্ড এবং আমার প্রতিক্রিয়া গতি পরীক্ষার ফলাফল শিশু যুদ্ধবাজ হওয়ার যোগ্যতা অর্জন করে। গাও ফেং এবং লু ফেং উভয়ই সামান্য মাথা নাড়ল। হা, এবার আমার পালা, চেন গু হেসে উঠল, আমার হাতের শক্তি প্রায় 7100 কেজি, আমার গতি 81 সেকেন্ড এবং আমার প্রতিক্রিয়ার গতি পরীক্ষার ফলাফলের জন্য আমি একজন শিশু যোদ্ধার জন্য চমৎকার পেয়েছি। ভাই চেনের প্রতিক্রিয়ার গতি এত দ্রুত লু ফেং প্রশংসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। গাও ফেং হেসেছিলেন, তিনি বন্দুক ব্যবহার করেন, তাই তিনি ইতিমধ্যেই প্রথম স্থানে দ্রুত প্রতিক্রিয়ার গতির অধিকারী ছিলেন। এবার জেনেটিক মেডিসিনের সাহায্যে তা আরও বেগবান হল। দেখে মনে হচ্ছে আপনি এখন বন্দুক ব্যবহার করতে পারেন, যাতে আগুনের মাত্রা আরও বেশি হয়। এটি একটি যোদ্ধার প্রতিক্রিয়া গতির জন্য বেশ বিরল ছিল, যেটি শিক্ষানবিশ যুদ্ধবাজের স্তরে পৌঁছানোর জন্য উত্তপ্ত অস্ত্র ব্যবহার করেছিল। এবং চেন গু একজন শিক্ষানবিশ যুদ্ধবাজের জন্য চমৎকার একটি গ্রেড পেয়েছেন। ঠিক আছে, তোমরা তিনজন। উপসংহারে মনে হচ্ছে জেনেটিক ওষুধের প্রভাব দেখা যাচ্ছে। গাও ফেং ওয়েই টাই এবং ওয়েই কিংয়ের দিকে তাকালেন। ওয়েই টাই, ভাইয়েরা এখনও কঠোর পরিশ্রম করতে হবে। যদিও এটি প্রায় 1 মাস হয়ে গেছে, জেনেটিক ওষুধের প্রভাব এখনও পুরোপুরি অদৃশ্য হয়নি। আপনি যদি প্রশিক্ষণ চালিয়ে যান, আপনি এখনও কিছু প্রভাব পেতে পারেন। বুঝলাম, ওয়েই টাই এবং ওয়েই কিং মাথা নাড়ল। গাও ফেং চেন গুর দিকে তাকাল,
ওল্ড চেন, এখন আপনার মেশিনগান পরিবর্তন করার সময়। হ্যাঁ, এটা পরিবর্তন করার সময়। চেন গু মাথা নাড়ল। চেন গুয়ের উত্তপ্ত অস্ত্র হল একটি মেশিনগান এবং একটি ভারী স্নাইপার রাইফেল। তার মেশিনগানের সবচেয়ে দ্রুত গতির ফায়ার প্রতি মিনিটে 300 রাউন্ড, যা প্রতি সেকেন্ডে 5 রাউন্ড। চেন গু এর পুরানো প্রতিক্রিয়া গতির সাথে সে এই 4টি রাউন্ড 4টি দানবের মাথায় আঘাত করতে পারে এবং চূড়ান্ত রাউন্ডই পঞ্চম দানবের শরীরে আঘাত করবে। অন্য কথায়, চেন গুর জন্য তার মেশিনগানটি মূলত অচল লক্ষ্যবস্তুতে গুলি করছে। এর জন্য প্রতিক্রিয়া গতির একটি ভয়ঙ্কর স্তর প্রয়োজন। চেন গুয়ের প্রতিক্রিয়ার গতি সম্ভবত গ্র্যান্ড নির্ভানার সময়ের আগে মানুষের তুলনায় শত শত থেকে 1000 গুণ বেশি, তাই এটি অদ্ভুত নয় যে তিনি এটি করতে সক্ষম হন। আমি সম্ভবত একটি OG-112 ভারী মেশিনগান পাব। এটির ক্যালিবার 127 মিমি এবং এটি অপরিমেয় শক্তি বহন করে। চেন গুয়ের চোখ জ্বলে উঠল। এটি প্রতি মিনিটে 1500 রাউন্ডে পৌঁছতে পারে এমন আগুনের দ্রুততম হার। এই মেশিনগানটি মূলত সেই বন্দুক যার সর্বোচ্চ হারে আগুন লাগে যা একজন যোদ্ধা যারা উত্তপ্ত অস্ত্র ব্যবহার করতে পারে। আগুনের হার যদি আরও বাড়ে তাহলে তো কথাই নেই। এখন যেমন আগুনের হার সহ মেশিনগান রয়েছে যা প্রতি মিনিটে 7000 থেকে 8000 রাউন্ডে পৌঁছাতে পারে। কেউ কেউ প্রতি মিনিটে 1000 রাউন্ডের উপরেও যেতে পারে। যাই হোক, এটি কার্যকর নয়। চেন গুর বর্তমান প্রতিক্রিয়ার গতির জন্য তিনি নিশ্চিত করতে পারেন যে 1 সেকেন্ডে ছোড়া সমস্ত 100টি বুলেট একটি দানবের মাথায় আঘাত করবে। এই দক্ষ বুড়ো চেন, তোমার বন্দুক কিনুন এবং তারপর এটি দিয়ে অনুশীলন করুন। নিশ্চিত করুন যে আপনি এটিতে অভ্যস্ত হয়েছেন। গাও ফেং সামান্য হেসে মাথা নাড়লেন। ওইটাই, আপনার ভাইদেরও বাড়িতে প্রশিক্ষণ দেওয়া উচিত। যদিও আপনার শরীরের ফিটনেসের মাত্রা বেড়েছে, তবু আপনাকে সেই শক্তিকে লড়াইয়ের শক্তিতে রূপান্তর করতে হবে। নিশ্চিত করুন যে আপনি সম্পূর্ণরূপে প্রতিটি আউন্স শক্তি ব্যবহার করতে সক্ষম। কোনো চিন্তা নেই ক্যাপ্টেন, মাথা নাড়ল ওয়েই টাই এবং ওয়েই কিং। লু ফেং এই দৃশ্য দেখে একটা হাসি দিল। চীনের যোদ্ধারা এভাবেই মনে করে, আপনার শক্তিকে পুরোপুরি যুদ্ধের শক্তিতে পরিণত করার উপায় খুঁজে বের করা উচিত। নিপুণভাবে আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ করুন। প্রাচ্যের লোকেরা কিভাবে চিন্তা করে, পশ্চিমাদেরও নিজস্ব চিন্তাধারা আছে। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হল চীনা। দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা থান্ডার গড় পূর্ব ও পশ্চিমের মধ্যে মিশে আছে। তবে তার মধ্যে কিছু চীনা রক্ত রয়েছে। চাইনিজ মার্শাল আর্টের কিছু চিন্তা আজকের যোদ্ধাদের সমাজে খুব জনপ্রিয়। ক্যাপ্টেন ভাই চেন, ভাই তাই, ভাই কিং লু ফেং গ্রুপের দিকে তাকিয়ে হেসে বলল, আমি 1 মাস ধরে বাড়িতে তিক্তভাবে প্রশিক্ষণ নিয়েছি এবং আমি অনুভব করতে পারি যে আমার শক্তি বেশ কিছুটা বেড়েছে। যাই হোক, আমি মনে করি যে আমার কৌশলগুলিকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হল দানবদের বিরুদ্ধে লড়াই করা। আপনি বাড়িতে আপনার ব্লেড যেভাবে সুইং করুন না কেন, আপনি কেবল আপনার প্রতিপক্ষকে কল্পনা করছেন। অনুশীলনের সেই উপায়টি কখনই একটি বাস্তব দানবের বিরুদ্ধে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার সাথে তুলনা করতে পারে না। সুতরাং আমি একাই মরুভূমিতে যাব এবং আমার কৌশল এবং ব্লেড কৌশল অনুশীলন করব, লু ফেং বললেন। কি একা? গাও ফেং, চেন গু এবং অন্যদের মুখ তাৎক্ষণিকভাবে বদলে গেল। হ্যাঁ, লু ফেং হেসে উঠল যখন সে মাথা নাড়ল। প্রকৃতপক্ষে তার আগে থেকেই এই চিন্তাভাবনা ছিল, কিন্তু তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন না। জু গ্যাং এর কথাগুলো তাকে স্পর্শ করেছে। সে যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হতে চায়, তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাই লু ফেং তার দক্ষতা উন্নত করার জন্য সবচেয়ে কার্যকর উপায় ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এটি খুব বিপজ্জনক, গাও ফেং বললেন। না, ক্যাপ্টেন। আমি নিজেকে প্রশিক্ষিত করার জন্য সামরিক বাহিনীর পুনরায় সরবরাহকারী ঘাঁটির পাশে 0231 কান্ট্রি লেভেল শহরে যাচ্ছি, লু ফেং ব্যাখ্যা করেছেন। আমি অন্য কোনো বড় শহরে যাব না।
0231 দেশ পর্যায়ের শহর। পুনরায় সরবরাহকারী বেসের পাশে গাও ফেং, চেন গু এবং ওয়েই জিয়া ভাইরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পুনরায় সরবরাহকারী বেসকে ঘিরে থাকা দানবগুলি বেশ দুর্বল। সৈন্যদলের পুনঃসরবরাহ ঘাঁটির ঠিক পাশের একটি শহরে থাকতে সাহস করবে না হর্ড লিডার লেভেলের দানবরা। তাই পুনঃসরবরাহকারী ঘাঁটির আশেপাশের শহরগুলির বেশিরভাগ দানবই সৈনিক স্তরের। কিছু কমান্ডার স্তরের দানব আছে, কিন্তু তারা বেশিরভাগই নিম্নস্তরের কমান্ডার। এমনকি ইন্টারমিডিয়েট লেভেলের কমান্ডার খুবই বিরল। যেহেতু সবেমাত্র কোনো কমান্ডার স্তরের দানব নেই, তাই প্রতিটি কমান্ডার স্তরের দানবের কমান্ডের অধীনে কয়েক হাজার থেকে হাজার হাজার সৈনিক স্তরের দানব রয়েছে। যেহেতু সৈনিক দানবদের বিশাল বাহিনী এবং সবেমাত্র কোনো কমান্ডার স্তরের দানব রয়েছে, ফাইটার স্কোয়াডগুলি কিভাবে তাদের হত্যা করবে? তুমি বলতে পারো। শক্তিশালী ফাইটার স্কোয়াডগুলি এই ধরনের শহরগুলি নিয়েও মাথা ঘামায় না, কারণ সেখানে খুব বেশি প্রণোদনা নেই। যেহেতু সেই শহরটি পুনঃসাপ্লাইয়ের ঘাঁটির কাছাকাছি, লু ফেং হাসলেন, আমি আমার ব্লেড কৌশল উন্নত করতে দিনের বেলা শিকার করতে পারি এবং বিশ্রামের জন্য রাতে পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে ফিরে যেতে পারি। যেহেতু এটি কাছাকাছি এবং লু ফেং এর গতির সাথে, সে স্বাভাবিকভাবেই দেশ পর্যায়ের শহর এবং পুনরায় সরবরাহকারী ঘাঁটির মধ্যে পিছনে যেতে পারে। সেই 0231 কান্ট্রি লেভেলের শহরে আসলে কোনো শক্তিশালী কমান্ডার লেভেলের দানব নেই। যাই হোক, সেখানে 1 টন সৈনিক স্তরের দানব রয়েছে। ওয়েইটাই এই বলে সাহায্য করতে পারেনি, যদি আপনি ঘিরে ফেলেন। তাই লু ফেং কি ঘেরাও হতে ভয় পাবে? হেসে উঠলেন চেনগু। ওয়েইটাই এবং ওয়েই কিং জমে গেল এবং তারপর হেসে উঠল। দানব বাহিনী ভয়ঙ্কর, কিন্তু আত্মা পাঠ করা এমন লোকদের দল যারা তাদের থেকে কম ভয় পায়। তারা কেবল সামনে থেকে তাদের আক্রমণ করতে পারে না, তবে কেবল তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে তারা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের শীর্ষে লাফ দিতে পারে। দানবরা বেশ উঁচুতে লাফ দিতে পারে, কিন্তু কিভাবে তারা উঠতে পারে তার চেয়ে আত্মা পাঠকের সাথে তুলনা করতে পারে। ভালো ধারণা। গাও ফেং প্রশংসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। লু ফেং, এমনকি আমি এখন আমার হাতুড়ি দিয়ে অনুশীলন করতে চাই। যাই হোক, আমি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই যে আমি একটি দলে বেঁচে থাকব। লু ফেং, তুমি কখন চলে যাবে? চেন গু জিজ্ঞেস করলেন। যদি কিছু না হয়, আমি আজকে প্রস্তুত হব এবং তারপর আগামীকাল চলে যাব। লু ফেং হেসে বললেন, ক্যাপ্টেন, আপনি যখন মরুভূমিতে যাওয়ার জন্য প্রস্তুত হবেন, তখন আমাকে একটি বার্তা পাঠান। শক্তিশালীদের পথে শিখরে উঠতে একবারে একটি তিক্ত পদক্ষেপ লাগে। অধ্যায় 2, লুরকিং কিলার। যেহেতু তিনি মরুভূমিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন, লু ফেং স্বাভাবিকভাবেই আর দ্বিধা করেন না। ইয়াংঝো শহরের মিনিউ সেক্টরে বিকেলে লু ফেং তার বাবা, মা এবং ভাইকে তার পরিকল্পনার কথা জানান। যখন থেকে লু ফেং একজন মুক্ত যোদ্ধা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকে তার বাবা এবং অন্যরা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করেছে যে লু ফেং প্রায় শহর ছেড়ে চলে যাবে। রাতে তারার আলো ট্রেনিং হলের চৌকো আকৃতির কাচের মধ্য দিয়ে জ্বলছিল। ট্রেনিং হলের সাদা দেয়ালে একটা ভিডিও বাজছিল। ভিডিওতে কেউ একটি বিশাল ভাল্লুক দৈত্যের বিরুদ্ধে লড়াই করছিল যা প্রায় 8 বা 9 মিটার লম্বা ছিল। লোকটি একের পর এক দৈত্যের সাথে লড়াই করার সাথে সাথে শক্ত গাছ পড়ে গেল, পাহাড়ের শিলাগুলি আলাদা হয়ে গেল এবং মাটিতে ফাটল ধরল। এটা ছিল ধ্বংসের এক ভয়াবহ দৃশ্য। লোকটি বজ্রপাতের মতো দ্রুত এবং তার ব্লেডে লুকিয়ে ছিল বজ্রের শব্দ। ভিডিওটির ব্যাখ্যা প্রশিক্ষণ হলের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। এটি ডিস্কের ভিডিওগুলির মধ্যে একটি যা 9 স্টেজ থান্ডার ব্লেড নির্দেশ ম্যানুয়াল সহ এসেছে। একটি র্যাঙ্কের দানব, বোল্ডার বিয়ার স্ট্যাচু। এমনকি এর বিশাল দেহের সাথেও এর গতি এখনও শব্দের গতিতে পৌঁছায়। লু ফেং হতবাক হৃদয়ে ব্যাখ্যাটি শুনলেন। এটি একজন পেশাদারের একটি ক্লিপ যিনি 9 স্টেজ থান্ডার ব্লেড পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং আর র্যাঙ্কের দানব বোল্ডার বিয়ার স্ট্যাচুয়ের বিরুদ্ধে লড়াই করছেন। ভাল্লুক টাইপের দানবদের মধ্যে বোল্ডার বিয়ার মূর্তিটি 2 নম্বরে রয়েছে স্তরের শ্রেণীবিন্যাস অনুসারে।
এইচ লেভেল, জি লেভেল এবং এফ লেভেল হল সৈনিক লেভেল। ই লেভেল, ডি লেভেল এবং সি লেভেল যথাক্রমে কমান্ডার লেভেলের দানব, নিম্ন স্তর, মাঝারি স্তর এবং উচ্চ স্তর। বি লেভেল, এ লেভেল এবং এস লেভেল হল হোর্ড লিডার লেভেল। এই বোল্ডার বিয়ার মূর্তিটি একটি মাঝারি স্তরের দলনেতা, যার শক্তি অতুলনীয়। এমনকি একটি কামানও তার পাথরের মতো চামড়া খুলতে পারে না, যা হীরার চেয়েও শক্ত। এত বিশাল শরীরের সাথে এর গতি এখনও শব্দের গতিতে পৌঁছাতে পরিচালনা করে। অবশ্যই এটি হোর্ড লিডার হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে। শব্দের গতিতে পৌঁছানো এর গতির জন্য এটি খুব বেশি নয়। যাই হোক, বোল্ডার বিয়ার মূর্তি যে শক্তি ধারণ করে তা অনেক বেশি ভয়ঙ্কর। বুম! কিছুক্ষণ পর বজ্রপাতের মতো আওয়াজ নিয়ে বোল্ডার বিয়ার মূর্তির বিশাল মাথাটি সরাসরি বাতাসে উড়ে গেল। তোমার রেকর্ডিং শেষ। যখন আমরা ফিরে পাই, এটি বিক্রি করুন। এবং কপিরাইট ফি ভুলে যাবেন না। শক্তিশালী যোদ্ধাকে টিজ করেছে যে শুধু বোল্ডার বিয়ার স্ট্যাচু হত্যা করেছে। আওয়াজ পুরো ট্রেনিং হল জুড়ে। তার মুখের জন্য এটি স্পষ্টভাবে সম্পাদিত এবং খুব অস্পষ্ট ছিল, তাই কেউ বলতে পারেনি তিনি কে। কে? ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে দেয়ালের স্ক্রিনটি মেনুতে ফিরে আসে, যেখানে প্রচুর পরিমাণে চ্যানেল উপলব্ধ ছিল। আমি ভাবছি কখন আমি এমন পর্যায়ে পৌঁছতে পারব যেখানে আমি একটি বোল্ডার ভাল্লুকের মূর্তিকেও এক স্ল্যাশে মেরে ফেলতে পারি, নিজেকে লু ফেং ভাবলেন। বোল্ডার বিয়ার মূর্তিটির সাথে সুপার শক্তিশালী যোদ্ধার যুদ্ধকে একটি ভিডিওতে পরিণত করা হয়েছিল, যা দেখায় যে তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি সহজেই বোল্ডার বিয়ার স্ট্যাচু হত্যা করতে পারবেন। তিনি সম্ভবত একটি উন্নত স্তরের ওয়ারগড। 9 স্টেজ থান্ডার ব্লেড এর সাথে আসা ডিস্কগুলি বেশ কয়েকটি চ্যানেলে নিষিদ্ধ। শক্তিশালী যোদ্ধাদের বেশ কয়েকটি চ্যানেল 9 স্টেজ থান্ডার ব্লেড এর পদ্ধতিতে প্রশিক্ষণের বিষয়। তবে সবগুলো চ্যানেলের মধ্যে মাত্র একটি চ্যানেলে থান্ডার গড় রয়েছে। থান্ডার গড় সম্পর্কে ভিডিওতে তাকে একটি ট্রেনিং হলে নিজে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মতো একটি সাধারণ প্রশিক্ষণের দৃশ্যের মাধ্যমে লু ফেং বলতে পারেননি যে এটির মধ্যে বিশেষ কী ছিল। স্পষ্টতই সারা বিশ্বে 9 স্টেজ থান্ডার ব্লেড এর পথে বেশ কিছু শক্তিশালী যোদ্ধা প্রশিক্ষণ নিচ্ছেন। লু ফেং বর্গাকার আকৃতির কাছ থেকে আকাশের দিকে তাকালেন এবং সীমাহীন তারার আকাশ দেখতে পেলেন। আগামীকাল থেকে তার তিক্ত প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। হৃদস্পন্দন নিয়ে তিনি ট্রেনিং হলের প্রজেক্টর বন্ধ করে দোতলায় চলে যান। দোতলায় তার ভাইয়ের রুমের দরজা পুরোপুরি বন্ধ ছিল না। এক নজরে লু ফেং তার ভাইকে তার হুইলচেয়ারে তার কম্পিউটার ডেস্কের সামনে দেখতে পেল। যাই হোক, সে তার কম্পিউটারের দিকে তাকাচ্ছিল না, কিন্তু তার মাথা নিচু করে তার সেল ফোন দিয়ে খেলছিল। লু ফেং হালকাভাবে ধাক্কা দিল। লু হুয়া মাথা তুলে দরজায় লু ফেংয়ের দিকে ঘুরলেন এবং বলতে পারলেন না, ভাই, আপনি আর নক করবেন না? তুমি সেই যে দরজাটা পুরোপুরি বন্ধ করনি। লু ফেং হেসে বলল। সে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুমি কি করছ? আপনার গার্লফ্রেন্ডের সাথে টেক্সট করছেন? হ্যাঁ। লু হুয়া একটা হেসে দিল এবং মাথা নাড়ল। লু ফেং তার ভাইয়ের বোকা চেহারা দেখার পরে তিনি স্পষ্টভাবে বলতে পারেন যে লু হুয়া সত্যিই জিয়াও নান নামের মেয়েটিকে পছন্দ করেছেন। এই জিয়াও নান দেখতে কেমন? লু ফেংও খুব বেশি নিশ্চিত ছিলেন না। যাই হোক, যখন বাবা এবং মা তার ভাইয়ের হুইলচেয়ারটিকে পার্কে ঠেলে দেন, তখন তারা জিয়াও নান নামের একজনকে দেখতে পান এবং মনে হচ্ছে সে একটি সুন্দর ছাপ রেখে গেছে। তার বাবা মায়ের জীবনে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে এবং একজন ব্যক্তিকে বিচার করতে তারা আরও ভালো। যদি তারা মনে করে সে ভালো, তাহলে সেই জিয়াও নান সম্ভবত আসলেই ভালো। শিয়াও নান কি তোমাকে তার বাবা মায়ের সাথে দেখা করতে এনেছে? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। এটা খুব তাড়াতাড়ি। লু হুয়া হেসে উঠল যখন সে মাথা নাড়ল। জিয়াও নান এই বছর কলেজে মাত্র একজন নবীন, তাই স্নাতক হওয়ার আগে তার এখনও 3 বা 4 বছর বাকি আছে। জিয়াও নান তার বাবা মাকে বলার জন্য তাড়াহুড়ো করে না। এবং আমি প্রতিবন্ধী।
সায়ান্যান সম্ভবত তার বাবা মাকে বলার জন্য কিছু উপায় ভাবতে হবে, তাদের সরাসরি বলতে অসুবিধা হবে। বেশিরভাগ অভিভাবকই চান না তাদের মেয়েরা প্রতিবন্ধীদের বিয়ে করুক। তিনি তার ভাইয়ের তিক্ত মুখের দিকে তাকালেন। লু ফেংয়ের হৃদয়ে কিছুটা আঘাত লাগল। তার প্রতিবন্ধী অবস্থা, তার ভাইয়ের হৃদয়ে দাগ। সে যতই কঠিন অভিনয় করুক না কেন, সে জিয়াওনানের সামনে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অভিনয় করতে পারে না। অন্য কথায়, তার আত্মসম্মান কম। ভালো, এটা রাখা। আমি নিশ্চিত তার বাবা মা বুঝতে পারবেন। লু ফেংকে সান্ত্বনা দিয়েছিলেন, যাই হোক কোনো তাড়া নেই। সেই রাতে লু ফেং তার ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিল। ভালো রাতের বিশ্রামের পর ভোরের দিকে সে তার ব্যাকপ্যাক, ঢাল এবং ব্লেড নিয়ে সম্পূর্ণভাবে সজ্জিত ছিল এবং মরুভূমিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আর এবার একা। জিয়াংনান শহর, উত্তর সামরিক সেক্টর। ট্রেনটি মিলিটারি স্টেশনে থামার পরে লু ফেং এবং আরও কিছু যোদ্ধা ট্রেনের বগি থেকে বেরিয়ে আসে। মরুভূমি। লু ফেং একটি গভীর নিঃশ্বাস নিয়েছিলেন যখন তিনি একাই পুনরায় সরবরাহকারী ঘাঁটির পথ ধরেছিলেন। খুব দ্রুত তিনি পুনরায় সরবরাহের ঘাঁটিতে পৌঁছেছেন। লু ফেং, শুধু তুমি? পুনরায় সরবরাহকারী ঘাঁটির গেটের গার্ডম্যান স্ক্যানার দ্বারা প্রদর্শিত বার্তাটির দিকে তাকালেন এবং তারপরে হতবাক অভিব্যক্তির সাথে লু ফেংয়ের দিকে তাকালেন। আপনি আগে ফায়ার হ্যামার স্কোয়াডের সাথে ছিলেন। তুমি এখন একা কেন? একা মরুভূমিতে আসা খুবই বিপজ্জনক। হা, আমি কি মৃত্যু খুঁজছি? আমি আগেও মরুভূমিতে গিয়েছি, তাই আমি বিপদ জানি। তাড়াতাড়ি করে চাবিটা দাও। লু ফেং হেসে উঠল। আপনি একটি পয়েন্ট আছে, আপনি এখানে আগে হয়েছে তাই আপনি বিপদ জানেন। গার্ডম্যান একটি চাবি ধরিয়ে দিতেই হেসে উঠল। 322। যেহেতু আপনি একা, আমি আপনাকে একটি ছোট আকারের ভিলা দিয়েছি। ফায়ার হ্যামার স্কোয়াড একটি বড় ভিলায় গিয়েছিল, যেহেতু তারা একটি স্কোয়াড ছিল। একজন ব্যক্তির স্বাভাবিকভাবেই এত জায়গার প্রয়োজন হয় না। ও হ্যাঁ, নাম ওয়াং। আমাকে ভাই ওয়াং বলে ডাকলে ভালো হয়। লু ফেং, আপনি যদি কখনো দানবদের কাছ থেকে কোনো উপকরণ পান, আপনি আমার কাছে সেগুলি বিক্রি করতে স্বাগত জানাই। আমি আপনাকে সন্তোষজনক মূল্য দিতে নিশ্চিত হব। ঠিক আছে। লু ফেং চাবি পেয়ে তার ভিলার দিকে চলে গেল। রিসাপ্লাইন বেসের একটি ভিলার দ্বিতীয় তলায় জানালার পাশে লু ফেংকে হেঁটে যেতে দেখে কয়েকজন লোক নিচের দিকে তাকিয়েছিল। এটা লু ফেং। এটি ফায়ার হ্যামার স্কোয়াডের লু ফেং। ক্যাপ্টেন, ওকে বের করে নেওয়ার এই সুযোগটা কি আমাদের নেওয়া উচিত? যিনি বলেছিলেন তিনি আসলেই টাইগার ফ্যাং স্কোয়াডের ঝাং জেহু। টাইগার ফ্যাং ক্যাপ্টেন জানালার পাশে হেঁটে নিঃশব্দে নিচের দিকে তাকাল। লু ফেং দ্রুত তার দৃষ্টিক্ষেত্র ছেড়ে চলে গেল। টাইগার ফ্যাং ক্যাপ্টেন ঠান্ডা গলায় বলল, সে একা কেন? আপনারা কি ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য সদস্যদের দেখেছেন? আমরা তাদের দেখিনি। স্কোয়াডের অন্য সদস্যরা মাথা নাড়ল। লু ফেং একা। ঝাং জেহু আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি তাকে পুনরায় সরবরাহকারী বেসের গেটে একা ঢুকতে দেখেছি। আমি তার সাথে আর কাউকে দেখিনি। সেই সাথে ঝাং জেহুয়ের চোখ জ্বলে উঠল। ক্যাপ্টেন, আমরাই ফায়ার হ্যামার স্কোয়াডের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফায়ার হ্যামার স্কোয়াড জানে যে আমরাই এটি করেছি, তাই আমরা এখন শত্রু। আপনি নিজেই বলেছেন, আমাদের এই শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে, যাতে তারা আর আমাদের হুমকি না দেয়। হ্যাঁ, অন্যরা সম্মতিতে মাথা নাড়ল। মরুভূমিতে অন্যদের উপর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সবচেয়ে বিপজ্জনক জিনিসটি নিজেই কাজ নয়, তবে তাদের বেঁচে থাকার এবং কারা এটি করেছে তা খুঁজে বের করার সুযোগ। তাড়াহুড়ো করবেন না। টাইগার ফ্যাং ক্যাপ্টেন ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, আমাদের ওদের পুরোপুরি ধ্বংস করতে হবে। সুযোগ পেলেই ফায়ার হ্যামার স্কোয়াডকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তবে লু ফেং একা। তিনি একজন সাধারণ যোদ্ধা পর্যায়ের যোদ্ধা মাত্র। একবার সে মরুভূমিতে প্রবেশ করলে সে নিশ্চিত একটা নিরাপদ এলাকায় থাকবে। তাকে মেরে আমাদের খুব একটা লাভ হবে না। আসলে, এটা তাদের উত্তেজিত করবে।
স্কোয়াডের অন্য সদস্যরা সম্মতিতে মাথা নাড়ল। ক্যাপ্টেন যা বললেন তা বোঝা গেল। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করে তিনি আসলে টুইন হ্যামার গাও ফেং, টাইগার ফ্যাং। ক্যাপ্টেন গম্ভীরভাবে বললেন, গাও ফেং নিজে বেশ শক্তিশালী, তিনি আমার স্তর সম্পর্কে, এবং তিনি ইতিমধ্যে 10 বা তার বেশি বছর ধরে এই ক্ষেত্রে রয়েছেন, তাই তার অনেক সংযোগ রয়েছে এবং বেশ কিছু শক্তিশালী লোককে চেনেন। যদি তিনি সত্যিই আমাদের উপর সবকিছু করেন তবে আমরাও ক্ষতিগ্রস্ত হব। সুতরাং সম্পূর্ণ প্রয়োজন না হলে কাজ করবেন না। আমরা অভিনয় করলে প্রথমে গাও ফেংকে মারতে হবে। এরপরে আমরা ছোট চিংড়িগুলি বের করতে পারি। বাঘের ফ্যাং, অধিনায়ক উদাসীনভাবে বললেন। স্পষ্টতই টাইগার ফ্যাং ক্যাপ্টেন ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যান্য সদস্যদের মোটেও গুরুত্বের সাথে নেননি। ক্যাপ্টেনের অধিকার, ঝাং জেহু মাথা নাড়ল। এরপরে তিনি ঠান্ডাভাবে হেসেছিলেন যখন তিনি তাকান, আমরা এই চিংড়ি লু ফেংকে আরও কিছুক্ষণ বাঁচতে দেব। পুনরায় সরবরাহকারী বেসে 322 ভিলায় 3টি বেডরুম, 2টি লবি এবং একটি বড় বাথরুম ছিল। লু ফেং তার সরঞ্জাম খুলে ফেললেন, স্নান করলেন এবং তারপর একটি আরামদায়ক পোশাক পরলেন। হ্যালো, আমি 3টি খাবার এবং স্যুপ সহ 1-2 খাবারের একটি অংশ চাই। এছাড়াও পানীয়টিকে চাতে পরিবর্তন করুন। লু ফেং ফোন রেখে সোফায় শুয়ে পড়ল। লাঞ্চের পর আমি 0231 কান্ট্রি লেভেল সিটির দিকে রওনা হব। লু ফেংয়ের হৃৎপিণ্ড হঠাৎ একটি স্পন্দন এড়িয়ে গেল। আমি প্রায় 2 মাস ধরে তিক্তভাবে ট্রেনিং করতে যাচ্ছি, শহর এবং পুনরায় সরবরাহকারী বেসের মধ্যে বারবার যাচ্ছি। আমি হয়তো বাঘের ফ্যাং স্কোয়াডে ধাক্কা খেল। আমি যদি তাদের দেখতে পাই, আমি গোপনে তাদের অনুসরণ করব। ঠিক যখন তিনি তার স্কোয়াডের প্রতি তাদের আচরণের কথা ভাবলেন, লু ফেং এর হৃদয় সীমাহীন হত্যার অভিপ্রায়ে ভরে গেল। এই ধরনের হত্যার অভিপ্রায়ে বিন্দুমাত্র দ্বিধা নেই। যখন আমরা মরুভূমিতে পৌঁছব, আমি সরাসরি তাদের নিশ্চিহ্ন করে দেব। লু ফেংয়ের দৃষ্টি জানালার বাইরের এলাকাটি স্ক্যান করে। টাইগার ফ্যাং স্কোয়াড, আমি আশা করি এই 2 মাসে আমি তোমাদের সাথে ধাক্কা খেলতে সক্ষম হব। টাইগার ফ্যাং স্কোয়াডের জন্য লু ফেং তাদের মোটেই গুরুত্বের সাথে নেননি। তার বর্তমান শক্তির সাথে এটি পুরো টাইগার ফ্যাং স্কোয়াডকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। অধ্যায় 3, রক্তাক্ত প্রশিক্ষণ। দুপুরের খাবার খাওয়ার পর লু ফেং তার যুদ্ধের ইউনিফর্ম পরে, তার পিঠে তার ঢাল এবং ব্লেড বহন করে এবং তার উরুতে পকেটে 8টি 6তম সিরিজ নিক্ষেপকারী ছুরি এবং 2টি 9তম সিরিজ নিক্ষেপকারী ছুরি ঢুকিয়ে দেয়। এরপরে লু ফেং ফাইটার রিসাপ্লাইং বেস ছেড়ে চলে গেল। আজ একটি অন্ধকার দিন ছিল। যদিও বাতাস বেশ তাজা, তার ব্লেড না ধরেই লু ফেং মরুভূমিতে চলে গেল। তার সামনের প্রান্তরের টুকরোটি সম্ভবত অতীতে কৃষিজমি ছিল, তবে কয়েক দশক পর তা আগাছায় ভরে গেছে। লু ফেং চালিয়ে যাওয়ার জন্য সংক্ষিপ্ততম আগাছা সহ একটি পথের সন্ধান করেছিলেন। সেই অংশ পেরিয়ে পুরানো, ধ্বংসপ্রাপ্ত হাইওয়েতে প্রায় আধা ঘণ্টা হাঁটার পর তিনি 0231 কান্ট্রি লেভেল সিটিতে পৌঁছান। লু ফেং একটি সিংহ মাস্টিফের লেজটি কেটে ফেলেন, টেন্ডনটি বের করেন এবং তারপরে টেন্ডনটি তার ব্যাগে রাখেন। পুনরায় সরবরাহকারী ঘাঁটি থেকে দেশের শহরে মাত্র 100 মাইলের একটি সংক্ষিপ্ত ট্রিপে লু ফেং ইতিমধ্যে প্রায় 1 ডজন সাধারণ সৈনিক স্তরের দানবকে হত্যা করেছে। প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ, যেখানে আমি এমনকি এটি থেকে অর্থ উপার্জন করতে পারি। আপনি এমন কিছু কোথায় পাবেন? লু ফেং সামান্য হাসলেন যখন তিনি একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক খাতে হাঁটতে থাকলেন। এই নির্জন সেক্টরে বেশ কিছু দানব লুকিয়েছিল। লু ফেং তার মাথা তুলে তার সামনে একটি আবাসিক অ্যাপার্টমেন্টের 3য় তলায় একটি দৈত্যের ছায়া দেখতে পান। আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শুরু করুন। লু ফেং হিংস্রভাবে মেঝেতে পা রাখল, একটি গর্জন শব্দ করে এবং কংক্রিটের মেঝেটি বিভক্ত করে এবং একটি কামানের গোলার মতো সেই 3য় তলার বারান্দার দিকে উড়ে গেল। বোধের দিন শুরু। কয়েকদিন পর লু ফেং এই 0231 দেশ পর্যায়ের শহরে লুকিয়ে থাকা শুরু করার পর থেকে শহরের বেশিরভাগ দানব ইতিমধ্যেই মারা গেছে।
অন্যান্য দানবদের থেকে ভিন্ন, লু ফেং তাদের অবিলম্বে হত্যা করে না। তিনি প্রথমে অনুশীলনের জন্য তাদের সাথে কিছুটা লড়াই করবেন এবং তারপর পদক্ষেপ নেবেন। লু ফেং সর্বদা দানবদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণের একটি বুলিং ব্যাগ পুনরায় সরবরাহকারী বেসে ফিরিয়ে আনে। পুনরায় সরবরাহকারী বেসের ওয়াং ওয়েই লু ফেংয়ের দক্ষতা দেখে খুব অবাক হয়েছিলেন। লু ফেংয়ের প্রশিক্ষণের 3 দিন। মনে হচ্ছে আপনি আজ 1 নয় 8টি দানব মেরেছেন, গতকালের চেয়ে প্রায় 1 ডজন কম। আর এদের অধিকাংশই উচ্চ পর্যায়ের সৈনিক। আমি আপনার জন্য এটি রাউন্ড আপ করব। 5 মিলিয়ন, কেমন শোনাচ্ছে? লু ফেংয়ের প্রশিক্ষণের 7মে দিন। অভিশাপ, লু ফেং, তুমি পাগল। আপনি আজ 210 দানব মেরেছেন। আমি আপনাকে 6 মিলিয়ন দাম দেব। এটা এমন নয় যে আমরা শুধুমাত্র 1 বার বা 2 বার লেনদেন করেছি, তাই আমি এখন আপনাকে বলব ভাই, সৈনিক স্তরের দানবদের হত্যা করা এত সহজ নয়। তাদের মধ্যে অনেকেই দল গঠন করে, তাই আপনি প্রতিবার এতটা সফল হবেন না। নিশ্চিত করুন যে আপনি বেষ্টিত না হন। লু ফেংয়ের প্রশিক্ষণের 6তম দিন। পাগল, 2টি দানব, আজ গড়ে প্রায়। যাই হোক, উপকরণের মান বেশ ভালো, এবং এমনকি 7 ধরনের দানব আছে। আমি আপনাকে 5 মিলিয়ন দেব। নোট, লু ফেংয়ের ডাকনামের মতো। লু ফেংয়ের প্রশিক্ষণের 21তম দিন। পাগল, আমাকে বলুন, আপনি কি এমন একটি নির্দিষ্ট অবস্থান খুঁজে পেয়েছেন যেখানে সৈনিক স্তরের দানবরা স্বাধীনভাবে কাজ করে? এবং আপনি যখন তাদের মেরে ফেলবেন, তখন আর একজন দ্রুত হাজির হবে? ফাইটার পুনরায় সরবরাহকারী বেসটি এত বড় ছিল না, তাই এটি লুকানো অসম্ভব ছিল। লু ফেং সম্পর্কে গুজব দ্রুত পুরো পুনঃসাপ্লাইং বেসের চারপাশে ছড়িয়ে পড়ে, একজন পাগল ব্যক্তির সম্পর্কে যে প্রতিদিন টাকার জন্য সৈনিক স্তরের দানবদের হত্যা করে। মানের চেয়ে পরিমাণ ব্যবহার করা। একটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের দৈত্যের মূল্য প্রায় 10 মিলিয়ন হতে পারে, তবে আপনি 1000 উচ্চ স্তরের সৈনিক স্তরের দানবগুলির সাথে দ্রুত সেই দামটি ধরতে পারেন। যা হোক, 1000 উচ্চ স্তরের সৈন্যকে হত্যা করা একজন নিম্ন স্তরের সেনাপতিকে হত্যার চেয়ে অনেক বেশি কঠিন। বেশিরভাগ সৈনিক স্তরের দানব দলে দলে কাজ করে, তাই তাদের স্বাধীনভাবে অভিনয় করতে পাওয়া অত্যন্ত বিরল। ওই পাগল লু ফেং, সে পাগলের মতো সৈনিক স্তরের দানবদের হত্যা করছে। সে কিভাবে এটা করল? একদিনে এত মারতে পারলেন কি করে? কে জানে? আর কেউ গোপন জানলেও কে বলতে রাজি হবে? যাই হোক, আমি শুনেছি যে সে প্রতিদিন প্রায় 1 মিলিয়ন আয় করতে সক্ষম, প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। এভাবে চলতে থাকলে মাসে 50 থেকে 60 মিলিয়ন আয় করতে পারবেন তিনি। 1 বছরে এটি 500 থেকে 600 মিলিয়ন, যা শক্তিশালী যুদ্ধবাজ যোদ্ধাদের সাথে তুলনীয়। বছরে 365 দিন সৈনিক স্তরের দানবকে প্রতিদিন পাগলের মতো হত্যা করে? কোনো মানুষ এটা নিতে পারে না। জানি না, কিন্তু এই পাগলটা 1 মাস ধরে এভাবেই চলছে। পুনঃসাপ্লাইং বেসে লু ফেং সম্পর্কে অনেক লোক আলোচনা করছিল। যোদ্ধা স্তরের যোদ্ধাদের জন্য তারা লু ফেংয়ের প্রশংসা করেছিল। যোদ্ধা স্তরের যোদ্ধারা এত সহজে অর্থ উপার্জন করতে সক্ষম হয় না। এমনকি ঝাং জে হু এবং ওয়েই জিয়া ভাইদের মতো উন্নত যোদ্ধারাও বছরে প্রায় 50 থেকে 60 মিলিয়ন উপার্জন করে। শিক্ষানবিশ এবং মধ্যবর্তী স্তরের জন্য বছরে 10 মিলিয়ন বেশ ভালো। আর লু ফেং মাত্র 1 মাসে 50 থেকে 60 মিলিয়ন আয় করে। পাগলের। অবশ্যই যুদ্ধবাজ যোদ্ধাদের জন্য তারা কিছুটা বিস্মিত। তারা এই ধরনের জিনিস তাদের সময় নষ্ট হবে না। শক্তিশালী ওয়ারগোর যোদ্ধাদের জন্য যারা মাঝে মাঝে পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে প্রবেশ করে, তারা কেবল দীর্ঘশ্বাস ফেলবে, এই বাচ্চাটি বেশ পাগল। মজাদার। 11292056 আকাশ অন্ধকার ছিল এবং বাতাস প্রবলভাবে বইছিল। শহরের কোনো বাজারে দোতলায় 10টি বিশাল শিংওয়ালা সুযোগ ক্রমাগত এক যুবককে ডাকাডাকি করছিল।
সারা শহর জুড়ে হাহাকার চলতে থাকে এবং কয়েকটি তাক ইতিমধ্যেই টুকরো টুকরো হয়ে গেছে। শিংওয়ালা সুজোরগুলো সম্পূর্ণ ক্ষিপ্ত হয়ে পাগলের মতো আক্রমণ করে। যুবকের এক হাতে ছিল সর্বুজ ঢাল এবং অন্য হাতে ভূতের ফলক। তিনি একটি প্রজাপতির মতো দোলাতে থাকেন যখন তার নড়াচড়ার কারণে কয়েকটি আফটার ইমেজ দেখা দেয়। একটি শব্দ, দ্রুত আক্রমণ। লু ফেং, যিনি ফাঁকি দিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তার হাতে ভূতের ফলকটি সরিয়ে নিয়েছিলেন। এই মুহূর্তে বজ্রপাতের মতো কয়েকটি হালকা শব্দ শোনা গেল। ওহ, সত্যিই তারা বলেছিল যে একবার আপনার ব্লেড একটি নির্দিষ্ট স্তরে পৌঁছে গেলে এর চারপাশের বাতাস এই শব্দ তৈরি করতে শুরু করবে। ব্লেডটি অতুলনীয় নির্ভুলতার সাথে প্রতিটি শিংওয়ালা সুজোরের ঘাড় জুড়ে ছিল। তার ফুটওয়ার্কের সাথে এটি একত্রিত করার ফলে শক্তি আরও আশ্চর্যজনক হয়েছিল। যদিও অনেক শিংওয়ালা সুজোর ছিল, শুধুমাত্র 2 বা 3টি একই সময়ে লু ফেং আক্রমণ করতে পারে। প্রতিবারই সে একজন বা দুজনকে হত্যা করেছে। লু ফেং সর্বদা দানবদের মৃতদেহ ব্যবহার করে কিছু খোলার সন্ধান করতে এবং দানবদের দল দ্বারা আঘাত করা এড়াতে সক্ষম হয়েছিল। এমনকি অনেক যুদ্ধবাজ যোদ্ধা তাদের পারিপার্শ্বিক পরিস্থিতিকে এতটা সঠিকভাবে পরিচালনা করতে পারে না। পু শিংওয়ালা সুগরের তাজা রক্ত ঝর্ণা থেকে জলের মতো বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যে দম্পতি ডজন শিংওয়ালা সুজোরের অর্ধেক মারা গেল এবং পরিস্থিতি খারাপ হওয়ার পরে আরও 10টি শিংওয়ালা সুজোর পালিয়ে গেল। এটা ভালো না। যদি এটি উচ্চ স্তরের সৈনিক না হয় তবে এটি অর্থের মূল্য নয়। লু ফেং শিংওয়ালা সুজোরের সমস্ত মৃতদেহ থেকে 9 জন উচ্চ স্তরের সৈন্যকে বেছে নিয়েছিলেন। তিনি তাদের শিং কেটে তার ব্যাগে রেখেছিলেন। একজন উচ্চ স্তরের সৈনিকের শিংগুলির মূল্য প্রায় $8,000 যদি আমি তাদের ভূগর্ভস্থ জোটের কাছে বিক্রি করি। শিংওয়ালা সুজোরের অন্যান্য মৃতদেহগুলির জন্য লু ফেং তাদের সাথে বিরক্ত করার জন্য খুব অলস ছিল। যাই হোক, লু ফেং শিংওয়ালা সুজোরের শিং সংগ্রহ করা সত্যিই পছন্দ করতেন না। তারা শুধুমাত্র একটি বিট ভারী ছিল না, কিন্তু তাদের দাম শুধু গড় ছিল। যেহেতু তার ব্যাগে সীমিত জায়গা আছে, তাই তিনি যে সমস্ত দানবকে মেরেছেন তার প্রায় 7-5 থেকে তিনি শুধুমাত্র উপকরণ সংগ্রহ করেন। তিনি প্রতিদিন যে দানবকে হত্যা করেছিলেন তার প্রকৃত সংখ্যা ছিল 300-টিরও বেশি। এটা সাহায্য করা যাবে না কে ছিল যে সুজোর টাইপ এবং কুকুর টাইপ দানব প্রজনন হার এত বেশি। রক্তে ভেসে যাওয়া শহর ছেড়ে যাওয়ার পর লু ফেং বিশ্রাম নিতে একটি সাধারণ 6তলা আবাসিক অ্যাপার্টমেন্টের ছাদে এসেছিলেন। গত 5 দিনের প্রশিক্ষণের পর আমার কৌশলটি সবেমাত্র রু ওয়েই ক্লাসে পা দেয়। লু ফেং সেই সমস্ত প্রশিক্ষণ শুধু হত্যা করার জন্য ব্যবহার করেননি। প্রতিবার তিনি দানবদের একটি ছোট দলের সাথে লড়াই করেছেন। লু ফেং প্রথমে কৌশল প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তারপরে তিনি তাদের হত্যা করেন। এইভাবে লু ফেংয়ের কার্যক্ষমতা অনেক বেশি হবে। অবশ্যই গত 5 দিনে লু ফেং প্রায় 2 বা তার বেশি বার বিপদে পড়েছিলেন। যেহেতু মারা যাওয়া দানবদের হাহাকার মাঝে মাঝে আরও বেশি দানবকে আকর্ষণ করে। কয়েকশো থেকে 1000-এরও বেশি ক্ষুব্ধ দানবের মুখোমুখি লু ফেং কেবল তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে আতঙ্কে পালিয়ে যেতে পারে। আপনি বলতে পারেন তার আধ্যাত্মিক শক্তি না থাকলে লু ফেং ইতিমধ্যে প্রায় 200 বার মারা যেতেন। কিন্তু লু ফেং তার আধ্যাত্মিক শক্তির অধিকারী হওয়ার কারণেই এমন একটি উন্মাদ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে সক্ষম হয়েছিল। প্রতিদিন 8 ঘণ্টারও বেশি সময় ধরে তিনি প্রচুর পরিমাণে ক্রুদ্ধ দানব দ্বারা বেষ্টিত। লু ফেংয়ের একদিনের প্রশিক্ষণের প্রভাব মরুভূমিতে একজন গড় যোদ্ধার প্রশিক্ষণের 1 মাসের সমান হতে পারে। এবং একজন গড় যোদ্ধা বছরে কয়েকবার মরুভূমিতে প্রবেশ করে। এই 5 দিনের প্রশিক্ষণের সাথে 9 স্টেজ থান্ডার ব্লেড থেকে লিউ গুয়াং কৌশল সহ লু ফেং অবশেষে রু ওয়েই ক্লাসে সবেমাত্র পা রাখেন। আমার কৌশলটি রু ওয়েই ক্লাসে প্রবেশ করেছে। তবে আমার ব্লেডটি এখনও থান্ডার ব্লেডের প্রথম পর্যায়ে রয়েছে। লু ফেং ক্রমাগত দ্বিতীয় পর্যায়টি প্রকাশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পারেননি।
তবে লু ফেং তার ক্ষমতার উপর কতটা নিয়ন্ত্রণ রেখেছেন কে জানে। জানি যে গত ৫-০ দিনে লু ফেং ১০,০০০-এরও বেশি দানবকে হত্যা করেছে। ১০,০০০ দানব। বেশিরভাগ যোদ্ধা তাদের পুরো জীবনে এত দানবকে হত্যা করবে না। এত বিশাল পরিমাণ লু ফেংয়ের সুনির্দিষ্ট, পরিষ্কার এবং ধারালো ব্লেড কৌশল তৈরি করেছিল। গত ৫-০ দিনে লু ফেং এর সবচেয়ে বড় জিনিসটি ছিল অভিজ্ঞতা। জীবন মৃত্যুর সীমানায় লড়াই করার অভিজ্ঞতা, শান্ত থাকা, সিদ্ধান্ত নেওয়া। এখন তিনি শান্তভাবে মৃত্যুর যুদ্ধে একটি সুযোগ খুঁজে পেতে এবং আক্রমণ করতে সক্ষম। রু ওয়েই ক্লাসের প্রতিটি ফাইটার ট্রেনিং এই ক্ষমতার অধিকারী। এখনই বিকাল ৫টা ফিরে যাওয়ার সময়। লু ফেং তার কৌশলগত যোগাযোগ ঘড়িটি একবার দেখেছিলেন এবং তার ব্যাকপ্যাকটি তার পিঠে নিয়ে সরাসরি ছাদ থেকে লাফ দিয়েছিলেন। কয়েক মুহূর্ত পরে হাইওয়ে ধরে হাঁটার সময় লু ফেং বেশ ভালো মেজাজে ছিলেন। হঠাৎ তিনি একটি কম্পন অনুভব করলেন এবং মাথা ঘুরানো ছাড়া সাহায্য করতে পারলেন না। তিনি যা দেখেছিলেন তা হল ৩টি ছায়া আতঙ্কিত হয়ে পড়েছিল যখন তারা হাইওয়েতে অনেক দূরে ছুটছিল। কখনো কখনো তারা স্প্রিন্ট করত এবং কখনো কখনো তারা ১০০ মিটারের উপরে লাফ দিত। এই ছায়া অত্যন্ত দ্রুত ছিল। সামনে ছুটে আসা একজন ওয়ান ডং। এক নজরে লু ফেং দৌড়ে আসা ৩ জনের একজনকে চিনতে পারল। তিনি অবিকল ওয়ান ডং ছিলেন যে ফাইটার কমব্যাট পরীক্ষায় তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম ছিলেন। এবং তাদের পিছনে দানবদের একটি অন্ধকার ভর ছিল। প্রতিটি দানব ছিল প্রায় ৩০ সেন্টিমিটার বড়, মানুষের হাতের তালুর চেয়ে সবেমাত্র বড়। যাই হোক, এই ছোট দানবরা দানবদের একটি সমুদ্র তৈরি করেছিল, যার ফলে ওয়ান ডং এবং অন্য দুজন তাদের ব্লেড, ঢাল ইত্যাদি ফেলে দেয় এবং তাদের জীবনের জন্য স্প্রিন্ট করে। একটি ইঁদুরের জোয়ার, লু ফেং হতবাক। এমনকি একটি ওয়ারগড স্তরের যোদ্ধার অসীম ইঁদুরের জোয়ারে বেষ্টিত হওয়ার পরে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, যা ইঁদুর বিপর্যয় নামেও পরিচিত। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.